যেখানে আমার বাঁচতে ইচ্ছে হয় সেখানে কেন মানুষ আত্মহত্যা করে? ওদের এই সুন্দর পৃথিবীটার সাথে কিসের শত্রুতা? এখন এখান থেকে একবার গেলে তো আর ফিরে আসতে পারবো না। তাই আমার মনে হতো এত সুন্দর পৃথিবী ছেড়ে কেন মরবো? আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো, কিন্তু এখন কি মনে হয় জানেন? কেন আজরাইল আমাকে চোখে দেখছে না? প্রতিদিন তো হাজারো মানুষ মরে, আমার মৃত্যু কেন হচ্ছে না? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহর কাছে আমি মরণ ভিক্ষা চেয়েও পাচ্ছি না? আমাকে কি মৃত্যু চোখে দেখে না? কথাগুলো বলতে বলতে নিহার চোখ যে কখন জলে ভরে গেছে নিহা নিজেও বুঝতে পারল না। তবে চোখে জল হলেও ঠোঁটের হাসি অবিরত। জয় যেন এবার রাগের মাত্রাটা বেড়ে গেল। নিহার কথাগুলো আর নিতে পারল না জয়। কি পেয়েছে কি মেয়েটা? যা খুশি তাই বলে যাবে? এত সহজ মরা? কিছু বলছে না বলে কি যা খুশি তাই বলে যাবে? জয় রেগে মেগে বিছানা থেকে নেমে নিহার সামনে গিয়ে দাঁড়ালো। নিহার হাত থেকে বালিশটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে নিহাকে নিজের দিকে ঘোরালো। নিহাও আজ কোনো ভয় পেল না, বরং নির্ভয়ে জয়ের চোখে চোখ রাখল। জয় বলল, তখন কি যেন বলছি রে? শুনতে পাইনি, আবার বলো। আপনি যেটা শুনেছেন সেটাই বললাম। আর শুনেছেন বলেই তো এখানে এসেছেন। সরুন, আমি ঘুমাবো, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্যাস নিহা, অনেক হয়েছে। আর না, আমি আর কোনো নাটক চাই না। খাটে আসতে বলেছি, খাটে আসো। বললাম তো আমি নিচেই ঠিক আছি। আমার মতো গেয়েও ছোট লোককে আমার মতো গেয়েও ছোট লোকটাকে কেন আপনার খাটে রেখে আপনার খাটটা সহ নোংরা করতে চাইছেন? আপনার পাশে থাকার মতো যোগ্যতা আমার নেই। অনেক রাত হয়েছে, আই থিংক আপনার এবার ঘুমানো উচিত। নয়তো মেডিসিনের অ্যাকশনের চাইতে রিয়াকশন বেশি হবে। নিহা, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আমায় রাগিও না, বলে দিচ্ছি। তাহলে কিন্তু ভালো হবে না। কি করবেন, মারবেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি এখন সুস্থ। আপনার হাত পা সব এখন সমান তালে চালাতে পারবেন। তবে একটা কথা কি জানেন? হ্যাঁ, আমার না এখন মার খাওয়া নিয়ে ভয় হয় না। কারণ গত 1 মাস আগেও যেটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল সেটাকে ভয় পেয়ে লাভ কি? আমার কপালে তো শুধু মারধর সব এসবই জোটে। আর কারো ভালোবাসা পাওয়ার কপাল নিয়ে তো আমি আসিনি। তাই এখন আর মারবেন শুনলে ভয় লাগে না। আচ্ছা, একটা কথা বললে রাখবেন? জয় নিশ্চুপ। নিহা আবারও বলতে লাগলো, এবার না, আমাকে মারতে ইচ্ছে হলে বেল্ট কিংবা ইলেকট্রিক তার দিয়ে মারবেন না। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে কিংবা বিষ খাইয়ে দিয়ে একেবারে মেরে ফেলিয়েন। বিশ্বাস করুন, আমি রোজ রোজ মারগুলো আর নিতে পারি না। আপনি যখন আমাকে মেরে ফেলে যান আর আমি শোয়া থেকে উঠে বসার পর্যন্ত শক্তি পাই না, তখন মনে মনে একটা কথাই বলি, কেন আপনি আমাকে একেবারে মেরে ফেলে গেলেন না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করে উঠে বসতে হতো না। তখন লোকেরাই আমাকে ওঠাতো। বিশ্বাস করুন, আমি আর নিতে পারছি না এসব। আর নিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 মাস আপনার মার খায়নি, কিংবা আপনি চাইলেও মারার সেই শক্তিটা ছিল না আপনার। কিন্তু এখন থেকে তো রোজ আবারও সেই পুরনো অধ্যায় শুরু হবে। তাই আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, এবার অন্তত এমন রোজ রোজ আমায় না মেরে আমাকে একেবারে মেরে ফেলিয়েন। কথা দিচ্ছি, ওপারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে কোনো নালিশ দিব না, কোনো অভিযোগও করব না। তারপরেও প্লিজ আমায় মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে। কথাগুলো বলতে বলতে নিহার চোখ থেকে এবার টুপটাপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জয় নিহার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না সে। নিহা তো ঠিকই বলছে। নিহার প্রতিটা কথাই যুক্তিপূর্ণ। জয় ওর সাথে অ্যাক্সিডেন্টের আগে যেমন ব্যবহার করেছিল, এর দ্বারা নিহার এসব বলা কোনো অপরাধ নাই। নিহার জায়গায় যে কোনো মেয়ে হলে একই কথা বলতো। জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নিহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েকে রোজ রোজ মারধর করতে? হ্যাঁ, নিহা নিষ্পাপ, একদম সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ, যেটা আগে কখনো জয়ের চোখে পড়েনি, হয়তো কখনোই চোখে পড়তো না যদি না অ্যাক্সিডেন্টটা হতো আর নিহা ওর এতটা কাছাকাছি থাকতো। জয়ের অ্যাক্সিডেন্টের পর জয় যখন সবসময় শুয়ে থাকতো, তখন নিহাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভেতরে যেন অন্য একটা জয়ের সৃষ্টি হলো। ও কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে, যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহ পাকের নামাজ আর কোরআন তেলাওয়াত করতে ভোলে না। নিহা যখন রোজ সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতো, জয় তখন শুয়ে শুয়ে খুবই মনোযোগ দিয়ে শুনতো সেগুলো। জয়ের প্রতি নেহার সেবা দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ওর প্রতি নেহার সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছিল,
তার চেয়েও হাজার গুণ বেশি মুগ্ধ হয়েছে নিহার চালচলন আর এসব পরহেজগারিতা দেখে। আসলে জয় কখনো নিহার চালচলন তেমন ভালো করে খেয়াল করেনি, কারণ বিয়ে হওয়ার পর থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকতো মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা। আর যেটুকু সময় থাকতো সেটুকুতে নিহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময়ই ছিল না তার। সবসময় অনুসন্ধানী চোখে তাকাতো নিহার দিকে, যাতে পদে পদে নিহার দোষ ধরতে পারে আর নিহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন 3 দিনে জয় বুঝে গিয়েছে নিহা ওকে কতটা ভালোবাসে। কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নিহা যেভাবে পাগলের মতো ছোটাছুটি করেছে আর জয়ের কেয়ার করেছে, তাতে যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নিহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতেই পারে না। আর তখন থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নিহা ওর কাছাকাছি থাকছিল আর নিহা সবকিছু অত কাছ থেকে দেখলো, তখন থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। হ্যাঁ, জয় নিহাকে ভালোবেসে ফেলেছে। এতটাই ভালোবেসে ফেলেছে যে নিহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনে জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে ওর। তাই তো আর চুপ থাকতে না পেরে নিহাকে ধমক দিয়েছিল। কিন্তু নিহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নিহার প্রতি যা রাগ হয়েছিল সব যেন উবে গিয়ে এক রাশ অপরাধ বোধ ঘিরে ধরল জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নিহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি আমার অপরাধের ক্ষমা হবে না, বাট তারপরেও বলছি, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ ফরগিভ মি। নিহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্য হাসিটা মুখে বজায় রেখে বলল, ছি ছি, আপনি একজন বড়লোক স্মার্ট মানুষ। আপনি কেন আমার মতো গেও ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করবেন না। নেহা, গেও ছোট লোক শব্দগুলো উচ্চারণ করে আর কত লজ্জা দিবে বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করে আর লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলে, হাই সোসাইটিতে বসবাস করলে, পার্টি ক্লাব এসব নিয়ে সবসময় মেতে থাকলে স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা যারা মার্জিত পোশাক আশাক পরে, যাদের চালচলন সুন্দর, যাদের আচার ব্যবহার সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো স্মার্ট তো তারা যারা তোমার মতো পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নিহা, আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশালীন চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে হয়েছিল এটাই হয়তো মডার্ন লাইফ, এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত 1 মাস ধরে যখন তোমাকে এতটা কাছ থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছ থেকে চোখে পড়লো, তখন আমি বুঝতে পারলাম যে এতদিন আমি হীরা ভেবে চকচক করা কোনো পাথরের পেছনে ছুটেছিলাম। আসল হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ড্যাড এনেছিল। এনিওয়ে, অনেক রাত হয়েছে, চলো ঘুমোবে। সেটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, যান গিয়ে ঘুমান, আর আমাকেও ঘুমোতে দিন। শুধু আমি নয়, তুমিও যাবে। আসো, আর এসব কাঁথা বালিশ সরাও। বললাম তো আপনি গিয়ে ঘুমান, আমি এখানেই শুব। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নেহা, এবার কিন্তু বেশি বেশি করছো। আর একটা কথাও না বলে চুপচাপ খাটে যাও, যাও। জয়ের ধমক শুনে নিহা এবার সাহস করে আর দাঁড়িয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ে নিচ থেকে পাটি পালে সরিয়ে দ্রুত খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। নিহার এমন কাজ দেখে জয় মুচকি হাসলো। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলেছিল তখন শুনলে কি হতো, ধমক দিয়ে যখন বলল তখন তো ঠিকই শুনলো। জয় এসব ভেবে খাটে গিয়ে উঠে বসলো। তারপর ব্যাক সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। নিহা তখনও ওপাশ ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। নিহাকে এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে জয় মুচকি এসে পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। হঠাৎ জয়ের স্পর্শ পেয়ে নিহা খানিক কেঁপে উঠল। চমকালো বেশ, কারণ এই প্রথম জয় ওকে স্পর্শ করেছে, তা আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নিহার কেঁপে ওঠাটা জয়ের বোধগম্য হয়েছে হয়তো, তাই তো নিহাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে, তাই কাঁপাকাঁপিটা ছেড়ে দাও। প্লিজ ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছো। মোটেও না। তাই? তাহলে আমার থেকে একবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন?
শুধু তো ছেড়ে দিতে বলেছ মাত্র। আর এমনটা যে কোনো পুরুষ ধরলে প্রতিটা মেয়েই বলে, মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরও জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপুও বুঝি এমন বলতো? সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন যেন বিষাদে চেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে, কারণ ওর নামটা শুনলে পর্যন্ত জয়ের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। কিন্তু নিহা সেটাই বলল। ও তো আর জানে না জয় আর মীরার মধ্যকার ব্যাপারটা। তবে জয়ের রাগ হলেও প্রকাশ করলো না সেটা। আর নিহাকেও নিজের বাহুর বন্ধন থেকে ছাড়ল না, বরং সেভাবেই ধরে রেখেই বলল, ওসব মীরা টিরা ছাড়ো, এখানে আমি আর তুমি আছি। সো আবার তোমার কথা বলো, কোনো থার্ড পারসন এখানে অ্যালাউড না। মীরা আপু থার্ড পারসন হতে যাবে কেন? আমিই তো আপনাদের মাঝে থার্ড পারসন। বললে না তো মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? না মানে আপনি তো মীরা আপুকে অনেক ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে অনেক ভালোবাসে, আর আপনাদের বিয়েটাও কনফার্ম। এই হিসেবে ধরতে গেলে মীরা আপু তো আপনার হবু স্ত্রী, তাই আপনাদের মাঝে এরকম একটু আধটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নিহা, একবার বলেছি না ওসব ছাড়তে, তারপরও বারবার কেন একই কথা বলছো? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে ওর আর আমার সম্পর্কটা খুবই ক্লোজ, বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আবার বিয়ে করতেই হবে। একটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকে খেয়াল করছি আপনি মীরা আপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে একদিনও ওর সাথে কথা বলতে দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থা আর মীরা আপু আপনাকে একবার দেখতেও আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলি নিহা, আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসেনি। শুধু আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। যে আমাকে নিজে মারতে চেয়েছিল সে আমাকে কিভাবে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলোই ভাবছিল। হঠাৎ ভাবনার সুতো ছিল নিহার কথায়। কি হলো, চুপ করে আছেন কেন? কই চুপ করে আছি? ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ বা কাঁদে এক মুঠো ভাতের আশায়। কেউ মন ভেঙে খুশি, তো কেউ ভালোবেসে অসুখী। আসলে এই শহরের মানুষগুলো খুবই অদ্ভুত। তুমি যার পথে চেয়ে বসে থাকবে সে অন্য কারো হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ ভেজাবে সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। সত্যি আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না? কথাগুলো বলতেই জয়ের ভেতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নিহা কোনো প্রত্যুত্তর করলে পারল না, কারণ জয়ের কথাগুলো শুনে নিহার নিজেরই খারাপ লাগছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে। নিহা জানে না জয় কেন কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো তো একটাও মিথ্যে না। আসলেই তো, এই শহরের মানুষ চেনা বড় দায়। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমাকে ধোঁকা দেবে, আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নিহার কেন যেন আর কোনো প্রশ্ন করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না। হয়তো চোখে ঘুম ভর করেছে বলে, তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আর কয়েক মিনিটের মধ্যে ঘুমও এসে গেল। নিহাকে চুপ করে থাকতে দেখে জয় একবার মাথাটা একটু উঁচু করে নিহার মুখের দিকে তাকালো। ড্রিম লাইটের আলোতে নিহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না নিহা ঘুমিয়ে পড়েছে। জয় মুচকি এসে নিহার কপালের একপাশে একটা ভালোবাসার পরশ রেখে দিল। তারপর আরও কিছু সময় নিহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ল। এরপর নিহাকে শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করল সে। পরের দিন সকালবেলা আর জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতে নিহাকে নিজের সাথে ল্যাপটন অবস্থায় দেখে মুখে আনন্দের হাসি ফুটল জয়ের। নিহা এখনও গভীর ঘুমে মগ্ন। জয় ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘড়ির কাঁটা 7টা ছুঁই। যদিও প্রতিদিন নিহা এত সময় ধরে ঘুমে থাকে না, আর কারণটা জয়ের অজানা নয়। সে জানে নিহা কেন সকাল সকাল উঠে যায়। মূলত সে এটা নিয়ে নিহাকে মারধর করত বলেই নিহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর তো জয় নিজেই বলেছে নিহাকে ভোরে না উঠতে। তবুও নিহা জয়ের কথা উপেক্ষা করে ভোরেই উঠে যেত, কারণ নিহা সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল, ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্য সে সকাল সকাল উঠে যেত। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে ভোরে উঠতে পারত না সেদিনই জয়ের অকথ্য ভাষায় কথা শুনত। চর, লাথি আর বেল্টের আঘাত এসবই জুটত কপালে। কথাগুলো ভেবে জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিহার দিকে। ঘুমন্ত মেয়েটিকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়। কি নিষ্পাপ হয়ে ঘুমোচ্ছে, আর এই মেয়েটাকেই কিনা সে এতদিন ধরে
এত অত্যাচার করে গেছে? কেন যে সে মীরাকে ভালোবাসতে গেল, আর কেনই যে ওর ভালোবাসার আশায় নিহাকে কষ্ট দিয়েছিল, সেটা মনে করে জয় এখন পস্তায়। প্রায় ঘন্টাখানিক পর নিহার ঘুম ভাঙল। জয় তখনও নিহার দিকে অপলক চাহনি দিয়ে তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিজের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নিহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা গলায় বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? হঠাৎ নিহার কথায় জয়ের ঘোর কাটল। নিহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কিছু না। ও, বলে নিহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। চুলগুলো হাত কোপা করতে করতে দেয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখলো। 7:30 বাজে। নিহা বেশ অবাক হলো। আজ 7:30 পর্যন্ত ঘুমিয়েছে সে। ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। তাহলে আজ উঠতে পারলো না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নিহা তো চোখ খুলে ওকে সজাগই পেয়েছে। ওই বা ডাকলো না কেন? কথাগুলো ভেবে নিহা জয়ের দিকে তাকালো। জয় তখনই শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় তখনও শুয়ে আছে। জয় 2 হাত প্রশস্ত করে আলসেমি চাপতে চাপতে বলল। অনেক আগে। নিহার অবাকের মাত্রাটা এবার আরও বেড়ে গেল। নিহা ভেবেছিল জয় হয়তো তখনই উঠেছে ঘুম থেকে, কিন্তু জয়ের কথা শুনে নিহার বুঝতে দেরি হলো না জয় অনেক আগেই উঠেছে। কিন্তু নিহার মনে প্রশ্ন হলো, জয় যদি অনেক আগেই ঘুম থেকে ওঠে তাহলে ওকে জাগালো না কেন? আপনি জেগেছিলেন তো আমাকে ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগেই যখন ছিলেন আমাকে তো ডেকে দিতে পারতেন। ধুর, আজই সব ঘুম চোখে ভর করতে হলো। ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করেই ডাকিনি। আর তাছাড়া কে কী ভাবলো তা নিয়ে চিন্তা করো না। যে যেটা ভাবার ভাবুক। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কী করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো সে কিনা এই কথা বলছে। আমাকে নাকি ইচ্ছে করে ডাকেনি। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট এটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকর মনে হবেই। মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? জয় কিছু বলল না। হয়তো নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না। নিহা তাচ্ছিল্য একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকে ঝেড়ে দেবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না, এটা নিহা নিশ্চিত। কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলো ঋতুই করে। তাই ঋতু ছোটোখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না। কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নিহা যে বাড়ির সব কাজ একা হাতে করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নিহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নিহাকে দেখে একগাল হেসে বলল, ভাবি আইসো? হুম। আজ হঠাৎ আমার কি হলো কি জানি, ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। বলে নিহা শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতাছো কেন? মাঝে মাঝে এই রকম হয়। তুমি তো আর ইচ্ছা কইরা দেরিতে ওঠোনি। তুমি বুঝতে পারছো না ঋতু? নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে। তখন যা নয় তা কথা শোনাবে। তুমি শুধু শুধু চিন্তা করতাছো ভাবি। তোমারে কিছু কইতে পারবে না। বড় সাহেব আছে না, ওনার সামনে তোমারে কিছু কর সাহস আছে নি কারো? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কিছু বলবে না ঠিকই, কিন্তু বাবা অফিসে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতিসূচক মাথা নাড়ালো। এটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা, একটা কথা কই ভাবি। নিহা চুলার উপর আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল। সেসব নাড়তে নাড়তে বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনো তোমার লগে খারাপ ব্যবহার করে? না। কেন বলো তো? না, এমনি বলতাছিলাম। আগে তো সবসময় তোমার লগে পশুর মতো আচরণ করত। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সব সময় তোমার দোষ খুঁজে, তো তাই জানতে চাইলাম আর কি। এখন আগের মতো করে নাকি? না, তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। যাক, ভালোই হইল। ভাইজান তোমার লগে আগের মতো করে না শুই না, আমার যে কি খুশি লাগতেছে। এইবার যদি তোমার কপালে একটু সুখ আসে। নিহা কিছু একটা ভেবে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাদ দাও এই সব কথা, তাড়াতাড়ি করো, নয়তো বাবা না খেয়েই অফিসে চলে যাবে। এদিকে রায়হান সাহেব আর শায়লা বেগম সিঁড়ি দিয়ে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন। ওদের একটু দূরে পেছন পেছন জেসিও নামছে। তিনজনে ডাইনিং এর কাছে আসতেই টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক।
কারণ এখনও টেবিলে নাস্তা সাজানো হয়নি। রায়হান সাহেব না রাখলেও শায়লা বেগম যেন রাগে পুরো আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন, কারণ এখন যদি নিহাকে এভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নিহাকে না ডেকে ঋতুকে ডাকছেন। ঋতু, ঋতু। এমন করে চিল্লিয়ে ডাকছো কেন? তুমি গিয়ে তো দেখতে পারো, হয়তো আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওর, তাই হয়তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এইভাবে সারের মতো না চেঁচিয়ে হয় বসো, না হয় কিচেনে গিয়ে দেখে আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেননি। ততক্ষণে জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও হেসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং জয়। গুড মর্নিং ভাইয়া। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলের সৌন্দর্য দেখবো? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি, এখনো টেবিলে নাস্তা আনতে পারলো না। মম, আজ একটু লেট হচ্ছে হয়তো। প্রতিদিন তো আর একই সময় আর আনবে বলে কথা নেই। তুমি বসো, নাস্তা হলেই তো নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বোল আর রুটির প্লেট নিয়ে আসলো। সরি, ক্ষমা কইরা দিয়েন। আসলে আইজ একটু ঘুম থেকে উঠতে দেরি হইয়া গেছিল, তাই নাস্তা তৈরি করতে এতক্ষণ হয়েছে। লন, খাওয়া শুরু করেন। ঋতু সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি নয়, সরি হবে। ওই হইল আর কি সেটা। এই তো মম, এসে গেছে নাস্তা, এবার তো বসো। জয়ের কথায় কোনো রকম প্রত্যুত্তর না করে শায়লা বেগম রেগে মেগে স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নিহাও চলে এসেছে হাতে চায়ের ফ্লাক্স নিয়ে। মূলত ওর দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে তার জন্য। কিরে মা, তোর হাতে চায়ের গ্লাস কেন? আর তুই কিচেন থেকে আসছিস কেন? নিয়া মুচকে এসে সবার প্লেটে ভাজি আর রুটি দিতে দিতে বলল, না মানে বাবা ওই আসলে নাস্তা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম। আর তখন দেখলাম ঋতু একা সব আনতে পারছিল না, তাই আমি ওকে বললাম চায়ের ফ্লাক্সটা যেন আমাকে দেয়, আর কিছু না। ও সবাই খাওয়া শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না। অর্ধেক রুটি খেয়েই 2 চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আচ্ছা আমি আসছি। রায়হান সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকালো। যে মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ ওঠা পছন্দ করেন না, উনি অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছি। নিহা তাড়াহুড়ো কণ্ঠে বলে উঠল, বাবা উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনও না, খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন? আগে খেয়ে নিন, তারপর উঠবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে, অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। অলরেডি লেট হয়ে গেছে, যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরও বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘোর আপত্তি জানিয়ে শায়লা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরো শেষ করে যাও। সমস্যা নেই, যেটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাবে। মিটিংয়ের পর না হয় অফিসে খেয়ে নিব। আসছি আমি। বলে রায়হান সাহেব চলে গেলেন। রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হলো, কিন্তু শায়লা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলেন না। উনি নিহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এবার শান্তি হয়েছে তো তোর? আরও বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। হাসছে নবাবের বেটি। তোর বাবা মা কি এটাও শিখায়নি যে শ্বশুরবাড়িতে বেলা করে ঘুমাতে নেই? নাকি সেটাও শিখায়নি? অবশ্য শিখাবেই বা কী করে? শিক্ষা থাকলেই তো শিখাবে। খেয়েও ছোট লোক থাকার। শাশুড়ির কথাগুলো শুনে নিহার খুব কান্না পাচ্ছে, কারণ ওর কিছুই বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে আর চোখের জল ফেলছে। অতগুলো কথা শুনেও শায়লা বেগমের রাগ যেন কমলো না। তাই তো নিহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটা ওনার সহ্য হলো না। কি হলো নবাবজাদি, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল, তোর নিশ্চয়ই ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করেছিস যে সকালে ঘুম থেকে উঠতে পারছিস না? রাতে কি শরীর বিলিয়েছিলিস যে এতক্ষণে ঘুম থেকে উঠতে হলো? মম, তুই চুপ থাক। তুই একদম কোনো কথা বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছে কি করেনি
তোকেও বশ করে নিয়েছে, নয়তো ওর সাহস কি করে হয় নবাবজাদির মতন এত বেলা করে ঘুম থেকে ওঠার? এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নিহা, রুমে যাও। নিহা তবুও ঠায় দাঁড়িয়ে রইল। নিহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হলো? কি বললাম কথা কানে যায়নি? রুমে যেতে বলেছি। জয়ের ধমক শুনে নিহা এবার কেঁপে উঠল। ছলছল চোখে জয়ের দিকে তাকিয়ে জয় আবারও বলল। রুমে যাও বলছি। নিহা ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা ধরল। কারণ নিহা জানে এখন ওর কপালে কি আছে। নিশ্চয়ই জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নিহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবারও ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে করতে নিহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নিহাকে এভাবে কথা শোনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দেওয়াটা শায়লা বেগমের হজম হলো না। উনি জয়ের দিকে তাকিয়ে কাটকাট গলায় বললেন। জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাঁচাতে চেয়েছিস, তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতন বউয়ের আঁচলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাচ্ছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমন সেন্সটুকু কমে যাচ্ছে। জয়! চিৎকার করছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনো কোথায় কি বলতে হয় সেটাও বোধহয় জানো না। ও আজ না হয় একটু উঠতে দেরি করে ফেলেছে, তাই বলে তুমি ওকে এতগুলো কথা শোনাবে? তাও আবার এমন বিশ্রী কথা যা যে কোনো মেয়েরই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটাবার কি ভেবে দেখেছো যে তোমারও একটা মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতন ওর হয়ে কথা বলবি? ওই গেয়েও ছোট লোকটা কি তোকেও বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুই চুপচাপ থাকতি, আর এখন কি না তুই ওর জন্য আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই ওর হয়ে কথা বলছিস? যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই, কারণ আমি এতদিন ভুল করেছিলাম, অমানুষ ছিলাম। এখনো হয়তো অমানুষই আছি, আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ড্যাডের পাশাপাশি তুমিও যদি অ্যাজ এ মাদার সঠিক শিক্ষা দিতে তাহলে হয়তো আমি ভুল করতাম না, আর এমন অমানুষও হতাম না, আর না নিহার প্রতি এমন অত্যাচার করতাম। তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটিকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। তারপরও দেখো আজ যে আমি এখানে বসে আছি সেটাও ওর জন্যই। ও না থাকলে হয়তো আমার এখানে ও ও না থাকলে হয়তো আমার এখন বিছানায় শুয়ে থাকতে হতো, কারণ ও ছাড়া তো আমাকে দেখে রাখার মতো আর কারো সময়ই ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন, এবারে সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে গল্প করার সময় কি কারো আছে? এখন আমার কি মনে হয় জানো মম, আমার মনে হয় এই বাড়িতে ড্যাড আর নেহা ছাড়া আর কেউ আমার আপন নয়। জয়, তার মানে তুই বলতে চাইছিস আমি আর জেসি তোর আপন নই? আমার তো সেটাই মনে হয়, নয়তো বিছানায় শুয়ে থাকার দিনগুলো আমার একা কাটাতে হতো না। যদি আমার আপনজনই হতে তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি ক্লাব এসবে যেতে না। আচ্ছা, জেসি না হয় ছোট মানুষ, কিন্তু মম তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি তা করনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গোনা কয়েকবার ব্যতীত তুমি আমার রুমেই যাওনি। তুমি তো মা নামের কলঙ্ক মম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়ে, এসব এখন বলেই বা কী লাভ? তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলে জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়লা বেগম ছেলের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও হঠাৎ আবার কিছু একটা ভেবে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল। আর একটা কথা মম, পরের বার থেকে নিহাকে কিছু বলার দুঃসাহসটা যেন না করে। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নেবে, কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করব না, আর দরকার হলে এটা ড্যাডের কানেও পৌঁছাবে। মাইন্ড ইট। কথাগুলো একবার বলে জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়ালো না। গদগদ পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জেসি যেন সদ্য আকাশ থেকে পড়ল এমন হয়ে তাকিয়ে আছে জয়ের যাওয়ার দিকে। আর এটার একটাই কারণ, হঠাৎ জয়ের এমন পরিবর্তন ওরা মা মেয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদের বুঝে আসছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন। যে জয় নিহার নাম শুনলে নাক ছিটকাতো, সে কিনা আজ অর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছে। জয় তাকে এতগুলো কথা শোনালো।
তা আবার ওই গেয়েও ছোটলোক মেয়েটার জন্য। ওনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মম, দেখলে নিহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতন কিভাবে এই বাড়িতে ছড়িয়ে পড়েছে। প্রথমে ড্যাডকে হাত করলো, এখন আবার ভাইয়াকেও হাত করলো।